কত টাকা লাগবে? 5 লাখ, 10 লাখ? এই নে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বন্ধুরা, এই মানুষটির দিকে তাকান। আজ তার মুখে টাকা ছুঁড়ে মারা হচ্ছে, কারণ সবাই ভাবছে সে নাকি শুধু একজন ওয়েটার। কিন্তু কেউ জানে না এই অপমানের পরের মুহূর্তটাই জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ যে হাতে টাকা ছুঁড়ছে, কাল সেই হাতই সেলাম ছুড়বে। বন্ধুরা, কি এমন ঘটেছিল সেদিন যখন হোটেলে সাধারণ ওয়েটারের কাজ করা যুবকটি তার কলেজের সবচেয়ে বড়লোক বান্ধবীর ভাইয়ের বিয়েতে একটি সামান্য উপহার কিনে উপস্থিত হয়েছিল সেই বিয়ে বাড়িতে। কিন্তু তার সেই বড়লোক বান্ধবীর বাবা সেই উপহারটিকে সকলের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে অপমান করে বলেন, লজ্জা করে না ভিখারির ছেলে? টাকার জন্য আমার মেয়ের সঙ্গে প্রেমের নাটক করছিস? এই গরিব অবস্থা নিয়ে আমাদের বাড়িতে ঢোকার সাহস পেলি কোথা থেকে? কত টাকা লাগবে? 5 লাখ, 10 লাখ? এই নে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কিন্তু বন্ধুরা, এই অপমানের প্রতিশোধ সেই গরিব যুবকটি যেভাবে নিয়েছিল তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। জীবন সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। তাই দয়া করে পুরো গল্পটা মন দিয়ে শোনার অনুরোধ রইল। আর গল্পের শেষে কমেন্ট করে আপনারাই বিচার করবেন সেই ছেলেটি যা করেছিল তা ঠিক না ভুল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। শহরের এক প্রান্তে সরু গলির শেষ মাথায় টালির চালের এক জরাজীর্ণ ঘর। এটাই রাহুলের পৃথিবী। বাইরের ঝলমলে শহরের আলো এই গলি পর্যন্ত পৌঁছায় না। রাহুলের বাবা একজন অবসরপ্রাপ্ত সামান্য মিল শ্রমিক, যার পেনশনের টাকায় মাসের অর্ধেক দিনও চলে না। মা অন্যের বাড়িতে সেলাই করে কোনো রকমের সংসারটা টিকিয়ে রেখেছেন। ঘরের দেওয়ালগুলোতে নোনা ধরেছে। বর্ষাকালে চাল চুঁয়ে জল পড়ে। সেই আধো অন্ধকার ঘরে টিমটিমে আলোয় রাহুল স্বপ্ন দেখে। তার স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করার, মা বাবার মুখে হাসি ফোটানোর। রাহুল অত্যন্ত মেধাবী ছাত্র। তার মগজে এমন এক বৈজ্ঞানিক প্রজেক্টের নকশা ঘুরপাক খায় যা সফল হলে বিজ্ঞানের ইতিহাস বদলে যাবে। কিন্তু মেধা থাকলেই তো হয় না, রিসার্চের জন্য প্রয়োজন কেমিক্যাল, যন্ত্রপাতি আর প্রচুর টাকা। রাতের বেলা খাওয়ার পাতে যখন মা নিজের ভাগের মাছটা রাহুলের পাতে তুলে দিয়ে মিথ্যে করে বলেন, খা বাবা, আজ আমার অম্বল হয়েছে, তখন রাহুলের গলার কাছে ভাতটা আটকে আসে। সে বুঝে এই দারিদ্র তার স্বপ্নকে গিলে খেতে চায়। সে ঠিক করে বাবার জীর্ণ চশমা আর মায়ের ছেঁড়া শাড়ির আঁচল তাকে বদলাতেই হবে। কিন্তু বাবার কাছে হাত পাতার সাধ্য তার নেই। তাই নিজের রিসার্চের খরচ আর পরিবারের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য রাহুল এক কঠিন সিদ্ধান্ত নেয়। কলম ধরার হাতে সে তুলে নেয় হোটেলের ট্রে। শহরের নামী 5 স্টার হোটেল, দ্য রয়্যাল গ্র্যান্ড। দিনের বেলা রাহুল কলেজের সেরা ছাত্র, আর সন্ধ্যা নামলেই সে এই হোটেলের ইউনিফর্ম পরা এক সাধারণ ওয়েটার। কাজটা সহজ ছিল না। যে হাতে সে জটিল সমীকরণের সমাধান করত, সেই হাতেই তাকে অন্যের এঁটো প্লেট পরিষ্কার করতে হতো। সহপাঠীরা যখন সিনেমা দেখতে বা আড্ডা দিতে যেত, রাহুল তখন হোটেলের কিচেনে গরমে ঘাম ঝরাতো। কিন্তু তার মনে কোনো লজ্জা ছিল না। সে জানত কাজ ছোট হতে পারে, কিন্তু লক্ষ্য ছোট নয়। সে তার বেতন জমিয়ে রাখত তার প্রজেক্টের সরঞ্জাম কেনার জন্য। দিনটা ছিল এক বৃষ্টির দিন। কলেজের ক্যান্টিনে তুমুল আড্ডা আর ধোঁয়া ওঠা কফির গন্ধে মশগুল ছাত্রছাত্রীরা। শ্রেয়া চৌধুরী শহরের নামী শিল্পপতির একমাত্র আদরের দুলালি, যার ইশারায় কলেজে গাড়ি এসে থামে, যার গায়ের পোশাকে লেগে থাকে প্যারিসের সুবাস। সেই শ্রেয়াই একদিন থমকে গেছিল রাহুলের ব্যক্তিত্বের কাছে। শ্রেয়া তার বন্ধুদের ভিড়ে থেকেও যেন আনমনা ছিল। হঠাৎ তার চোখে পড়ল কোনায় জানালার ধারের টেবিলটায়। সেখানে বসে আছে রাহুল। এক মনে ফিজিক্সের একটা মোটা বইয়ের পাতায় মুখ গুজে আছে। বাইরে বৃষ্টির ঝাপটা জানালার কাঁচ ভিজিয়ে দিচ্ছে, আর ভেজা আলোয় রাহুলের মুখটা দেখাচ্ছে কোনো এক গভীর চিন্তামগ্ন ঋষির মতো। শ্রেয়া এগিয়ে এলো। তার হাতে ছিল একটা জটিল অ্যাসাইনমেন্ট। এক্সকিউজ মি, তুমি রাহুল? শুনেছি এই অঙ্কটা নাকি পুরো ইয়ারে তুমি একমাত্র সলভ করতে পেরেছ। রাহুল মুখ তুলে তাকালো। শ্রেয়ার রূপের জৌলুস তাকে ধাঁধিয়ে দিল না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিনীত হাসি। হ্যাঁ, চেষ্টা করেছি মাত্র। দেখি খাতাটা দিন।
রাহুলের গলার স্বরে এমন এক ভরাট গাম্ভীর্য ছিল যা শ্রেয়া আগে কখনো শোনেনি। মাত্র 5 মিনিটে রাহুল জটিল অঙ্কটা বুঝিয়ে দিল। শ্রেয়া সেদিন অঙ্ক বোঝেনি, বুঝেছিল সে তার মন হারিয়ে ফেলেছে এই শান্ত ছেলেটার কাছে। শুরু হলো এক নতুন গল্পের। তারপর থেকে লাইব্রেরির নিস্তব্ধতায় পাশাপাশি বসে থাকা, বিকেলের পড়ন্ত রোদে লেকের পাড়ে হাঁটা। শ্রেয়া রাহুলের সাধারণ চলাফেরাকে তার সিম্পলিসিটি বা সাধারণ থাকার শখ বলে ভুল করত। একদিন বিকেলে শ্রেয়া আবদার করল, চলো না রাহুল, আজ স্কাই লাউঞ্জে ডিনার করি। রাহুল পকেটের কথা ভেবে হালতো হেসে বলেছিল, শ্রেয়া, বদ্ধ এসি ঘরের চেয়ে খোলা আকাশের নিচে রাস্তার ধারের এই ফুচকা আর মাটির ভাঁড়ের চায়ের স্বাদই অনেক আলাদা। চলো আজকে এটাই খাই। শ্রেয়া মুগ্ধ হয়ে তাকিয়েছিল রাহুলের দিকে। ভেবেছিল রাহুল কত মাটির মানুষ, এত মেধাবী, নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, অথচ কোনো অহংকার নেই, বিলাসিতা নেই। সে জানত না রাহুলের এই সাধারণ থাকার শখ কোনো শখ নয়, বরং নিদারুণ অভাবের এক করুণ বাস্তবতা। শ্রেয়া রাহুলের মেধাকেই তার আভিজাত্য ভেবে নিয়েছিল। সে ভাবত এমন রাজপুত্রের মতো দেখতে ছেলের বাবা নিশ্চয়ই মস্ত বড় কেউ হবেন। রাহুল কখনো মিথ্যে বলেনি, কিন্তু শ্রেয়াকে হারানোর ভয়ে সে কখনো সত্যিটাও বলে উঠতে পারেনি। সে শুধু চেয়েছিল যেদিন সে নিজের পায়ে দাঁড়াবে সেদিন বুক ফুলিয়ে নিজের পরিচয় দেবে। কিন্তু হায়, নিয়তি যে তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল তা তাদের ওই সোনালী মুহূর্তগুলোতে তারা ঘুণাক্ষরেও টের পায়নি। শহরের অন্যতম বিলাসবহুল হোটেল দ্য রয়্যাল গ্র্যান্ড, ঝাড়বাতির নরম আলো আর পিয়ানোর সুরের মূর্ছনায় ডুবে আছে চারপাশ। এই হোটেলের ভিআইপি জোনে আজ ডিনারে এসেছেন মিস্টার চৌধুরী এবং তার কয়েকজন বিজনেস পার্টনার। রাহুল আজকে নাইট শিফটে। তার পরনে হোটেলের সাদা শার্ট, কালো প্যান্ট আর গলায় বো টাই। ক্লান্ত শরীর, কিন্তু মুখে সেই চিরচেনা বিনীত হাসি। ম্যানেজার নির্দেশ দিলেন ভিআইপি টেবিলের অর্ডার নিতে। রাহুল ট্রে হাতে মিস্টার চৌধুরীর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। গুড ইভিনিং স্যার, অর্ডার প্লিজ। মিস্টার চৌধুরী মেনু কার্ড থেকে মুখ তুলে তাকালেন। মুহূর্তের জন্য তার চোখ আটকে গেল। ছেলেটির চেহারা ঠিক যেন খাপ খাচ্ছে না এই পরিবেশে। সুঠাম দেহ, উজ্জ্বল গায়ের রং আর চোখে মুখে এক অদ্ভুত আভিজাত্য, যা সাধারণত এই পেশার লোকেদের মধ্যে দেখা যায় না। তিনি মনে মনে ভাবলেন, বাহ, ছেলেটা তো দেখতে রাজপুত্রের মতো, কিন্তু কপাল মন্দ, তাই রাজার বদলে গোলাম হয়ে জন্মেছে। রাহুল নিপুণ হাতে জল ঢেলে দিল, খাবার পরিবেশন করল। মিস্টার চৌধুরী তাকে আর বিশেষ গুরুত্ব দিলেন না। তার কাছে রাহুল তখন কেবলই একটা সার্ভিস বয়, যার কাজ হুকুম তামিল করা। খাওয়ার শেষে টিপস হিসেবে একটা নোট টেবিলের উপরে ছুঁড়ে দিয়ে তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রাহুল সেই টিপস নিল না, শুধু বিনীতভাবে মাথা নিচু করে সরে গেল। মিস্টার চৌধুরী সেটা খেয়ালও করলেন না। দিন কয়েক পরের কথা, চৌধুরী ভিলা ড্রয়িং রুমে তখন বিকেলের শান্ত পরিবেশ। মিস্টার চৌধুরী নিজের শৌখিন ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। শ্রেয়া ধীর পায়ে বাবার কাছে এসে দাঁড়ালো। তার চোখে মুখে অদ্ভুত লজ্জা, আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। বাবা, তুমি ব্যস্ত? শ্রেয়া খুব নিচু স্বরে জিজ্ঞেস করল। মিস্টার চৌধুরী কাগজটা নামিয়ে চশমার ফাঁক দিয়ে মেয়ের দিকে তাকালেন। মিস্টার চৌধুরী চায়ের কাপের চুমুক দিয়ে বললেন, বলো মা, কি আবদার তোমার? নতুন গাড়ি চাই নাকি ইউরোপ ট্যুর? শ্রেয়া মাথা নেড়ে বলল, না বাবা, আবদার নয়, আমি আমার জীবনের একটা সিদ্ধান্তের কথা তোমাকে জানাতে চাই। বাবা, আমি একজনকে পছন্দ করি। ও আমাদের কলেজের টপার, খুব ভালো ছাত্র, নাম রাহুল। মেয়ের মুখে প্রেমিকের গুণগান শুনে মিস্টার চৌধুরী হাসলেন। বড়লোক বাবারা সাধারণত মেয়ের পছন্দে খুশি হন না, কিন্তু তিনি ভাবলেন, মেয়ে যখন পছন্দ করেছে নিশ্চয়ই কোনো বড় ঘরেরই ছেলে হবে। তিনি বললেন, তাই নাকি? তা তোমার সেই রাজপুত্রের ছবি দেখি দেখি তার যোগ্যতা আমার মেয়ের পাশে দাঁড়ানোর মতো কিনা। শ্রেয়া আনন্দের সঙ্গে তার ফোন বের করে গ্যালারি থেকে রাহুলের একটা ছবি বের করে বাবার সামনে ধরল। ছবিটা কলেজেরই কোনো একটা ফেস্টের, যেখানে রাহুল হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখা মাত্রই মিস্টার চৌধুরীর চায়ের কাপটা হঠাৎ কেঁপে উঠল। তার মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল সেই রাতের দৃশ্য, দ্য রয়্যাল গ্র্যান্ড হোটেলের সেই ওয়েটার, যে কিনা তাদেরকে খাবার পরিবেশন করছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আবার ভালো করে তাকালেন। হ্যাঁ, কোনো ভুল নেই,
এই সেই ছেলে, এই সেই সামান্য ওয়েটার। মিস্টার চৌধুরীর শিরায় শিরায় যেন আগুন জ্বলে উঠল। রাগে তার কান গরম হয়ে উঠল। তিনি মনে মনে গর্জন করে উঠলেন, কি স্পর্ধা! একটা সামান্য হোটেলের বেয়ারা যে আমার টেবিলের এঁটো পরিষ্কার করে, সে কিনা স্বপ্ন দেখছে আমার জামাই হওয়ার। এ নিশ্চয়ই ওই ছোট লোকটার কোনো চাল। জেনে গেছে শ্রেয়া আমার মেয়ে, তাই প্রেমের ফাঁদে ফেলে আমার সম্পত্তি হাতাতে চাইছে। তিনি চেয়েছিলেন চিৎকার করে শ্রেয়াকে সব জানিয়ে দিতে, কিন্তু পর মুহূর্তেই তিনি নিজেকে সামাল দিলেন। তিনি পোড় খাওয়া ব্যবসায়ী, তিনি কাঁচা কাজ করেন না। তিনি বুঝলেন এখন শ্রেয়াকে বারণ করলে সে উল্টে জেদ ধরবে, আবেগে অন্ধ হয়ে বিশ্বাসই করবে না যে তার প্রেমিক তাকে টাকার লোভে ফাঁসিয়েছে। শিকার যখন জালে পা দিয়েছে তখন তাকে খেলিয়ে মারাটাই বুদ্ধিমানের কাজ। মিস্টার চৌধুরীর মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল। ফোনটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, বাহ, ছেলে তো বেশ দেখতে। তা কি করে ছেলেটি? শ্রেয়া সরল মনে বলল, ও তো পড়াশোনা নিয়ে থাকে বাবা, খুব মেধাবী, সারাদিন রিসার্চ আর বই নিয়েই ওর জগৎ। শ্রেয়া জানত না রাহুলের পার্ট টাইম জবের কথা। মিস্টার চৌধুরী মনে মনে বললেন, রিসার্চ? হা, প্লেট ধোয়ার রিসার্চ। কিন্তু মুখে বললেন, খুব ভালো, সামনের সপ্তাহে তো তোমার ভাইয়ের বিয়ে, ওই অনুষ্ঠানেই বরং তোমার এই বন্ধুকে নিমন্ত্রণ করো, আমি নিজে ওর সঙ্গে আলাপ করতে চাই। শ্রেয়া খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ বাবা, আমি এক্ষুনি রাহুলকে জানাচ্ছি। শ্রেয়া নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেল। আর সোফায় বসে মিস্টার চৌধুরী একা বিড়বিড় করে বললেন, আসুক, ওকে আসতে দে। রাজপ্রাসাদে ভিখারি ঢুকলে তার কি দশা হয় সেটা ও সেদিনই টের পাবে। বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করা শখ ওর চিরকালের মতো মিটিয়ে দেব আমি। কলেজের বিশাল ক্যাম্পাসের শেষ প্রান্তে পুরনো লাইব্রেরি বিল্ডিংয়ের পেছনে নির্জন করিডোর। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছে রাহুলের খোলা খাতার ওপরে। সে মনোযোগ দিয়ে নিজের রিসার্চের নোটগুলো ঝালিয়ে নিচ্ছিল। তার চারপাশে বইয়ের স্তূপ, আর মনে এক রাস স্বপ্ন। হঠাৎই নুপুরের রিনিঝিনি শব্দে রাহুলের মনোযোগ ভাঙল। সে মুখ তুলে তাকাতেই দেখল শ্রেয়া তার দিকেই ছুটে আসছে। আজ শ্রেয়াকে অন্যদিনের চেয়ে অনেক বেশি উচ্ছল আর খুশি দেখাচ্ছে। তার চোখে মুখে যেন 1000 ওয়াটের আলোর ঝলকানি। শ্রেয়া হাঁপাতে হাঁপাতে রাহুলের সামনে এসে দাঁড়ালো। রাহুল, একটা দারুণ খবর আছে। রাহুল বইটা বন্ধ করে মুচকি হাসল। কি ব্যাপার শ্রেয়া? আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছো। শ্রেয়া রাহুলের পাশে বসে তার হাতটা আলতো করে ধরল। তার কণ্ঠে তখন উত্তেজনার রেশ। চাঁদই তো। জানো, আমি বাবাকে আমাদের কথা বলেছি, আর বাবা সব মেনে নিয়েছেন। রাহুলের বুকের ভেতরটা ধক করে উঠল। আনন্দের সাথে এক অজানা ভয়ও কাজ করতে লাগলো। সে জানে তার নিজের অবস্থান। শ্রেয়া নিজের ব্যাগ থেকে একটা সোনালি রঙের জমকালো খাম বের করল। খামের ওপরে সোনালি হরপে চৌধুরী পরিবারের নাম। সেই খামটা রাহুলের হাতে তুলে দিল। সামনের রবিবার আমার ভাইয়ের বিয়ে। বাবা বলেছেন তোমাকে সেদিন বাড়ি যেতে। তিনি সবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবেন। এই নাও তোমার নিমন্ত্রণপত্র। প্লিজ রাহুল, তুমি না গেলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। তুমি আসবে তো? শ্রেয়ার ওই আকুতি ভরা চোখের দিকে তাকিয়ে রাহুল আর না করতে পারল না। সে দীর্ঘশ্বাস ফেলে একটু হাসল। তুমি যখন বলছো তখন আমি অবশ্যই যাব শ্রেয়া। সেদিন চৌধুরী ভিলাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ইন্দ্রপুরী। বাড়িটার প্রতিটা কোণে দামি বিদেশি ফুলে সাজানো। সানাইয়ের সুরে মিশে আছে নামি দামি অতিথিদের কলরব। BMW থেকে শুরু করে মার্সিডিজ গাড়ির লম্বা লাইন গেটের বাইরে। অতিথিদের গা থেকে ঠিকরে বেরোচ্ছে হিরে জহরত আর দামি পারফিউমের আভিজাত্য। এই জাঁকজমকের ভিড়ে রাহুল যেন এক ভিন গ্রহের প্রাণী। তার পরনে সবচেয়ে ভালো যে শার্টটি ছিল সেটিই সে ধুয়ে ইস্ত্রি করে পরে এসেছে। তবুও এই বিলাসিতার পাশে তাকে বড্ড ম্লান দেখাচ্ছে। তার বুকের ভেতরটা দুরু দুরু করছে। হাতে শক্ত করে ধরা খবরের কাগজে মোড়ানো একটা ছোট্ট প্যাকেট। ওতে আছে তার সামর্থ্য অনুযায়ী কেনা একটা তাঁতের শাড়ি, আর শ্রেয়ার ভাইয়ের জন্য একটা সুতির পাঞ্জাবি। রাহুল ভিড় ঠেলে ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজে শ্রেয়ার দাদা আর নতুন বউ বসে আছে। পাশে শ্রেয়া দাঁড়িয়ে। বেনারসি শাড়িতে শ্রেয়াকে আজ অপরূপা লাগছে। রাহুলকে দেখেই শ্রেয়ার মুখে হাসি ফুটল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। রাহুল স্টেজে উঠে সংকুচিত গলায় বলল, শুভ বিবাহ। তারপর কাঁচুমাচু হয়ে হাতের প্যাকেটটা বাড়িয়ে দিল।
পাশেই দাঁড়িয়েছিলেন মিস্টার চৌধুরী। তিনি যেন এই মুহূর্তটার জন্যই শিকারী বাঘের মতো ওত পেতেছিলেন। রাহুল প্যাকেটটা বাড়াতেই তিনি ছোঁ মেরে সেটাকে কেড়ে নিলেন। হো, আমার মেয়ের বিশেষ অতিথি এসেছে, দেখি কি এমন দামি উপহার এনেছো তুমি। মিস্টার চৌধুরীর গলার স্বর শুনে মিউজিক থেমে গেছে। সবার দৃষ্টি স্টেজের দিকে। মিস্টার চৌধুরী সবার সামনেই নির্মমভাবে প্যাকেটটা ছিঁড়ে ফেললেন। ভেতর থেকে বেরিয়ে এলো সেই সাধারণ সুতির শাড়ি। মিস্টার চৌধুরী শাড়িটা 2 আঙ্গুলের ডগাতে ধরে এমন করে তুললেন যেন তিনি কোনো নোংরা আবর্জনা ধরেছেন। তারপর অট্টহাসিতে ফেটে পড়লেন। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা দেখুন, ভালো করে দেখুন, আমার মেয়ে নাকি এই ছেলের প্রেমে পাগল। এ নাকি হবে চৌধুরী পরিবারের জামাই, আর উপহার হিসেবে এনেছে এই সস্তার ন্যাকড়া। রাহুল অপমানে লাল হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আঙ্কেল, ওটা আমার সাধ্যমতো। মিস্টার চৌধুরী তাকে থামিয়ে দিয়ে গর্জন করে উঠলেন, সাধ্য? তোর আবার সাধ্য? তোর পরিচয়টা এখানে দেব সবাইকে, নাকি লুকিয়ে রাখবো? শ্রেয়া ভয়ে ভয়ে বলল, বাবা প্লিজ, এসব কি করছো? মিস্টার চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বললেন, চুপ কর তুই। তুই জানিস ওকে? ও একটা মিথ্যেবাদী, প্রতারক। ও কোনো ছাত্র নয়, ও একটা হোটেলের সামান্য ওয়েটার। ওয়েটার? শব্দটা যেন বোমের মতো ফাটল। পুরো হল ঘরে পিন পতন নীরবতা। শ্রেয়া অবিশ্বাস নিয়ে রাহুলের দিকে তাকালো। রাহুল, বাবা এসব কি বলছে? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ শ্রেয়া, আমি পড়াশোনার খরচ চালানোর জন্য পার্ট টাইম। রাহুলের কথা শেষ হওয়ার আগেই মিস্টার চৌধুরী বলে উঠলেন, শুনলে তো, নিজের মুখেই স্বীকার করল। ও মানুষের এঁটো প্লেট পরিষ্কার করে। যে হাতে ও অন্যের জুতোর ধুলো ছাড়ে, সেই হাতে ও আমার মেয়েকে ছুবে? ছি! মিস্টার চৌধুরী পকেট থেকে $1 টাকার বান্ডিল বের করলেন। তারপর ঘৃণা ভরে টাকাগুলো রাহুলের মুখের উপরে ছুঁড়ে মারলেন। কড়কড়ে নোটগুলো রাহুলের গালে কপালে লেগে মেঝেতে ছড়িয়ে পড়ল। নে, টিপস চেয়েছিলি তো, আজ তোকে তোর জীবনের সেরা টিপস দিলাম। এই টাকাগুলো কুড়িয়ে নে, আর বাজার থেকে কিছু কিনে খাস। আর মনে রাখিস, রাজপ্রাসাদের স্বপ্ন দেখা ভিখারির সাজে না। গেট আউট ফ্রম মাই হাউস। রাহুল ছলছল চোখে শ্রেয়ার দিকে তাকালো। তার মনে শেষ আশা ছিল, হয়তো শ্রেয়া তার হাতটা ধরবে, হয়তো বলবে, কাজ যেমনই হোক, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু বাবার আভিজাত্য, সমাজের চাপ আর ওয়েটার শোনার লজ্জায় শ্রেয়াও পিছিয়ে গেল। সে রাহুলের দিকে না তাকিয়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। শ্রেয়ার এই নীরবতায় ছিল রাহুলের বুকে শেষ পেরেক। রাহুল বুঝল, এই দুনিয়ায় টাকার কাছে ভালোবাসা বড় অসহায়। সে নিচু হয়ে মেঝের দিকে তাকালো, কিন্তু টাকাগুলো তুলল না। সে শুধু নিজের আনা সেই অবহেলিত শাড়িটা মাটি থেকে কুড়িয়ে বুকে জড়িয়ে ধরল। যাওয়ার আগে সে মিস্টার চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আজ আপনি আমাকে আমার কাজ নিয়ে অপমান করলেন আঙ্কেল, কিন্তু মনে রাখবেন, সময় বদলাতে সময় লাগে না। আজ আমি শূন্য হাতে ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু যেদিন ফিরব, সেদিন এই অপমান সুদে আসলে ফিরিয়ে দেব। প্রতিশোধ দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে। রাহুল আর এক মুহূর্ত দাঁড়াল না। হাজার হাজার চোখের সামনে দিয়ে সে মাথা উঁচু করে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল এক রাশ অপমান, ভেঙে যাওয়া সম্পর্ক, আর মাটিতে ছড়ানো কিছু অহংকারী টাকা। ভালোবাসার মৃত্যু হলে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যায়। কেউ বা দেবদাস হয়ে মদের গ্লাসে জীবন ডোবায়, আর কেউ নিজেকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। রাহুল দ্বিতীয় পথটাই বেছে নিল। শ্রেয়া যতবার কলেজের করিডোরে তাকে দেখেও না দেখার ভান করে চলে গেছে, রাহুলের জেদ ততবার ইস্পাতের মতো কঠিন হয়েছে। সে বুঝেছিল, এই পৃথিবীতে অশ্রুর কোনো দাম নেই, দাম শুধু সাফল্যের। কলেজের শেষ কটা দিন ছিল রাহুলের জন্য অগ্নি পরীক্ষার মতো। শ্রেয়া তার পাশ দিয়ে হেঁটে যেত, বাতাসে দামি পারফিউমের গন্ধ ছড়িয়ে, কিন্তু একবারও ফিরেও তাকাতো না। কিন্তু রাহুলের আর তাতে কষ্ট হতো না। সে লাইব্রেরির কোনায় বসে শুধু বইয়ের পাতায় মুখ গুজে থাকত। ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোলো। সায়েন্স ডিপার্টমেন্টে শুধু ফার্স্ট ক্লাস নয়, ইউনিভার্সিটির টপার হয়ে গোল্ড মেডেল পেল রাহুল। কিন্তু এই মেডেল, এই হাততালি কোনো কিছুই তার লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। কলেজ শেষ করেই রাহুল শহরের একটি বড় প্রাইভেট কেমিক্যাল কোম্পানি ইনোভেটিভ ল্যাবসের জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে যোগ দিল। সারাদিন অফিসের রুটিন কাজ, আর অফিস ছুটির পর শুরু হতো তার আসল যুদ্ধ।
সবাই যখন বাড়ি ফিরে যেত, রাহুল তখন ল্যাবের নিস্তব্ধতায় একা কাজ করত। রাহুলের গবেষণার বিষয় ছিল যুগান্তকারী, বায়োপ্লাস্টিক টু ফুয়েল কনভার্সন। পৃথিবী আজ প্লাস্টিক পর্যায়ে ডুবে যাচ্ছে। এই অপচনশীল প্লাস্টিক পরিবেশের শত্রু। রাহুলের প্রজেক্ট ছিল এমন এক বিশেষ ধরনের এনজাইম বা অনুঘটক আবিষ্কার করা, যা মুহূর্তের মধ্যে কঠিন প্লাস্টিক বর্জ্যকে গলিয়ে তা উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং সস্তা জ্বালানি বা বায়োফুয়েলে পরিণত করবে। এটি সফল হলে দুটো সমস্যা একসঙ্গে মিটবে। একদিকে পৃথিবী আবর্জনা মুক্ত হবে, অন্যদিকে মানুষ পাবে সস্তা জ্বালানি। ঠিক যেমন সমাজ তাকে আবর্জনা ভেবে ফেলে দিয়েছিল, সেই সমাজের আবর্জনা থেকেই শক্তি উৎপাদন করতে চেয়েছিল রাহুল। রাত দুটো, ল্যাবের চারপাশ নিস্তব্ধ, শুধু কাঁচের বিকারের টুংটাং শব্দ আর কেমিক্যালের গন্ধ। রাহুলের চোখের নিচে কালির ছোপ, চশমার কাঁচ ঘোলাটে, কিন্তু চোখের মণি দুটো জলজল করছে। সে মাইক্রোস্কোপে চোখ রেখে বিড়বিড় করছে, না এখনো হচ্ছে না, পলিমার চেনটা ঠিকমতো ভাঙছে না, কার্বন বন্ডিংটা আরো স্ট্রং করতে হবে। সে একটা টেস্ট টিউব হাতে নিয়ে আলোর দিকে তুলে ধরল। নীল রঙের তরল বুদবুদ কাটছে। রাহুল টেস্ট টিউবটার দিকে তাকিয়ে আবেগের সুরে বলল, তোকে সফল হতেই হবে। তুই শুধু একটা কেমিক্যাল রিয়াকশন নোস, তুই আমার উত্তর। ওই মানুষগুলো আমাকে বলেছিল আমি আবর্জনা পরিষ্কার করি। আজ আমি তাদেরকে দেখাবো এই আবর্জনা দিয়েই আমি একদিন তাদের অট্টালিকা কেনার ক্ষমতা রাখি। হঠাৎ ল্যাবের দরজা খুলে ঢুকলেন সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর সেন। তিনি রাহুলের মেন্টর। তিনি জিজ্ঞেস করলেন, রাহুল এখনো বাড়ি যাওনি? পাগল হয়ে যাবে তো, সেই সকাল থেকে খাটছো, আর এখন এই প্লাস্টিক গলানোর স্বপ্ন বাদ দাও। বড় বড় বিজ্ঞানীরা হার মেনেছে। রাহুল মাইক্রোস্কোপ থেকে চোখ না সরিয়েই উত্তর দিল, স্যার হিরে আর কয়লা দুটোই কিন্তু কার্বন, তফাৎ শুধু চাপে। কয়লা যখন প্রচণ্ড চাপ সহ্য করে তখনই সে হিরে হয়। আমিও এখন সেই চাপের মধ্যে আছি স্যার, আমাকে হিরে হতেই হবে। এই প্রজেক্টটা সফল হলে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের ভাগ্য বদলে যাবে, যারা জ্বালানির অভাবে রান্না করতে পারে না। ডক্টর সেন রাহুলের কাঁধে হাত রাখলেন। ছেলেটার জেদ দেখে তিনি অবাক হন। তোমার মেধা আছে রাহুল, কিন্তু এই প্রজেক্টের জন্য তো কোটি কোটি টাকার ফান্ডিং দরকার। তোমার ওই সামান্য বেতনে? রাহুল ঘুরে দাঁড়ালো। তার মুখে ক্লান্তির ছাপ ছাপিয়ে ফুটে উঠল এক আত্মবিশ্বাসের হাসি। টাকা আসবে স্যার, যেদিন এই ফর্মুলা কাজ করবে সেদিন টাকা আমাকে খুঁজতে আসবে। আমাকে টাকার পেছনে দৌড়াতে হবে না। মিস্টার চৌধুরী আমাকে শিখিয়েছিলেন টাকা দিয়ে সব কেনা যায়, আর আমি প্রমাণ করব মেধা দিয়ে টাকা কেনা যায়। রাত যত গভীর হয় রাহুলের গবেষণার আলো তত উজ্জ্বল হয়। সে তার অপমান, কষ্ট আর হাহাকারকে মিশিয়ে দেয় কেমিক্যালের দ্রবণে। সে জানে না বাইরে তখন নতুন সূর্য উঠছে, যে সূর্য একদিন তার ভাগ্যাকাশকে রাঙিয়ে দেবে। ঘড়ির কাঁটা তার নিয়মেই ঘুরছে, ক্যালেন্ডারের পাতা উল্টেছে, ঋতু বদলেছে, কিন্তু ল্যাবরেটরির চার দেওয়ালের মধ্যেই রাহুলের সময় থমকেছিল। বাইরের পৃথিবী যখন উৎসবে মেতেছে, রাহুল তখন টেস্ট টিউবের ধোঁয়ায় নিজের কান্না লুকিয়ে রেখেছে। অবশেষে প্রকৃতির নিয়ম মেনেই অন্ধকারের বুক চিরে আলো ফুটল। যে ছেলেটিকে একদিন সমাজ আবর্জনা বলে দূরে ঠেলে দিয়েছিল, আজ সেই ছেলেই আবর্জনা থেকে সৃষ্টি করল এক অমূল্য সম্পদ। দিনটা ছিল ঝড়ের রাত, বাইরে তুমুল বৃষ্টি আর বজ্রপাত। ল্যাবের ভেতরে রাহুল একটা জটিল মেশিনের সামনে দাঁড়িয়ে। তার সামনে রাখা আছে এক বিকার তরল পদার্থ, যা সে প্লাস্টিক গলিয়ে তৈরি করেছে। রাহুল কম্পিত হাতে সেই তরল পদার্থটি একটি ছোট জেনারেটরের ফুয়েল ট্যাঙ্কে ঢালল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। গত 5 বছরের সাধনা আজ পরীক্ষার মুখে। সুইচ টিপতেই জেনারেটরটা প্রথম কয়েকবার গোঙানির শব্দ করল। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ভটফট ভট শব্দ করে জেনারেটরটা গর্জন করে চালু হয়ে গেল। মিটারে দেখাচ্ছে 100% পিওর এনার্জি আউটপুট, কোনো ধোঁয়া নেই, কোনো দূষণ নেই। রাহুল হাঁটু গেড়ে বসে পড়ল ল্যাবের মেঝেতে। তার দু চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এই জল কষ্টের নয়, এই জল বিজয়ের। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল না, শুধু ফিসফিস করে বলল, আমি পেরেছি মিস্টার চৌধুরী, আমি পেরেছি। আপনার অপমানের যোগ্য জবাব দিতে পেরেছি। পরদিন সকালের সূর্যটা রাহুলের জীবনে সম্পূর্ণ নতুন এক ভোর নিয়ে এলো। তার এই আবিষ্কারের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আন্তর্জাতিক সায়েন্স জার্নাল, টিভি চ্যানেল, বড় বড় ইনভেস্টর
সবাই হুমড়ি খেয়ে পড়ল তার ল্যাবের সামনে। কিন্তু রাহুল সিদ্ধান্ত নিল সে তার পুরনো পরিচয় মুছে ফেলবে। যে রাহুল অপমানিত হয়েছিল, যে রাহুল ওয়েটার ছিল, সে তাকে অতীতের কবরে শুইয়ে দিল। সেদিন এক প্রেস কনফারেন্সে হাজারটা ক্যামেরা আর ফ্ল্যাশ লাইটের সামনে দাঁড়িয়ে সে নিজেকে নতুন নামে পরিচয় দিল। সাংবাদিকেরা তাকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞেস করল, স্যার, এই যুগান্তকারী আবিষ্কারের জন্য আপনাকে অভিনন্দন, কিন্তু পৃথিবী আপনাকে কী নামে চিনবে? রাহুল ক্যামেরা লেন্সের দিকে সোজাসুজি তাকালো। তার চোখে এখন আর কোনো লাজুক ভাব নেই, আছে এক কঠিন গাম্ভীর্য। দামি স্যুট, চোখে রিমলেস চশমা তাকে যেন এক অন্য মানুষে পরিণত করেছে। সে গম্ভীর কণ্ঠে বলল, রাহুল হারিয়ে গেছে। আপনারা আমাকে চিনবেন ডক্টর আরিয়ান রায়। এই নামটাই এখন থেকে আমার পরিচয়, আমার ব্র্যান্ড। মাত্র 2 বছরের মধ্যে আরিয়ান রিনিউয়েবলস দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হলো। ডক্টর আরিয়ান রায় এখন আর শুধু বিজ্ঞানী নন, তিনি দেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী বিজনেস টাইকুন। তার কোম্পানির তৈরি বায়োফুয়েল সারা বিশ্বে রপ্তানি হচ্ছে। তার অফিসের কেবিনটা এখন শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের টপ ফ্লোরে। সেখান থেকে পুরো শহরটাকে পিঁপড়ের মতো ছোট দেখায়। একদিন যারা তাকে ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিল, আজ হয়তো তারা এই ভিড়ের মধ্যেই কোথাও হারিয়ে গেছে। আরিয়ান তার বিশাল গ্লাস উইন্ডোর সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, আজকে বিকেলে কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য আসছে, পিয়ন আর ক্লার্ক পোস্টের জন্য। আপনি কি লিস্টটা দেখবেন? আরিয়ান কফিতে চুমুক দিয়ে না তাকিয়েই বলল, পাঠিয়ে দাও। মনে রাখবে, ডিগ্রির চেয়ে আমি কিন্তু মানুষের সততা আর জেদকে বেশি গুরুত্ব দিই, কারণ আমি জানি একটা সামান্য কয়লায় চাপে পড়ে হিরে হয়। সে জানত না আজকের এই ইন্টারভিউ লিস্টেই লুকিয়ে আছে তার অতীতের 2টি নাম, যারা একদিন তাকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। নিয়তির চাকা ঘুরে আজ তাদেরকে এসে দাঁড়াতে হবে আরিয়ানের দরজায়। আরিয়ান উদাসীনভাবে ট্যাবলেটের স্ক্রিন সরাচ্ছিল। পিয়ন পদের জন্য হাজার হাজার আবেদন জমা পড়েছে। হঠাৎ তার আঙুল একটা নামের উপরে এসে থমকে গেল। রমেশ চৌধুরী, বয়স 56 বছর, আবেদিত পদ অফিস পিয়ন। আরিয়ান ভ্রু কুঁচকে তাকালো। নামটা খুব চেনা। সে ঠিকানাটা মিলিয়ে দেখল, হ্যাঁ, এই তো সেই চৌধুরী ভিলার ঠিকানা। কিন্তু সেই আলিশান ভিলা এখন বিকৃত সম্পত্তি বলে উল্লেখ করা আছে। আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। যে মানুষটার অহংকারের দাপটে একদিন মাটি কাঁপত, আজ সেই মানুষটা তার কোম্পানিতে সামান্য পিয়ন হওয়ার জন্য লাইন দিয়েছে। আরিয়ান ইন্টারকমের বোতাম টিপল। রিসেপশন, ক্যান্ডিডেট নাম্বার 42কে ভেতরে পাঠাও, এক্ষুনি। দরজার বাইরে করিডোরে লম্বা লাইন। সেই লাইনের শেষে একদম জরাজীর্ণ পোশাক পরে দাঁড়িয়ে আছেন মিস্টার চৌধুরী। গায়ের শার্টটার কলার ময়লা, এককালে যেটা ইস্ত্রি করা থাকতো। তার শরীর ভেঙে গেছে, চোখে মুখে সেই তেজ আর নেই, আছে কেবল এক রাশ ক্লান্তি আর ভয়। পাশে দাঁড়িয়ে আছে শ্রেয়া। শ্রেয়ার পরনে একটা সাধারণ সুতির সালোয়ার, চুলগুলো রুক্ষ। সে বাবার হাতটা শক্ত করে ধরে আছে। রিসেপশনিস্ট এসে ডাকল, মিস্টার রমেশ চৌধুরী, ভেতরে যান, স্যার ডাকছেন। মিস্টার চৌধুরীর হাত পা কাঁপতে শুরু করলো। তিনি শ্রেয়ার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, মারে, তুইও চল আমার সঙ্গে। এত বড় কোম্পানির মালিক, আমি যদি ভয়ে কথা বলতে না পারি, তুই থাকলে সাহস পাবো। শ্রেয়া ম্লান হেসে বলল, চলো বাবা, আমি আছি। নিয়তির কি অদ্ভুত বিচার! রাহুলকে অপমান করার পর খুব বেশি দিন চৌধুরী ভিলায় সুখের বাতি জ্বলেনি। শ্রেয়ার ভাই বিয়ের পর উচ্ছৃঙ্খল জীবনযাপনে মেতে ওঠে। তার 2 চোখে তখন জুয়া আর মদের নেশা। বন্ধুদের পাল্লায় পড়ে সে বাবার কষ্টার্জিত ব্যবসার টাকা জলের মতো ওড়াতে শুরু করে। প্রথমে ক্যাশ টাকা, তারপর গয়না, আর শেষে ব্যবসার সমস্ত শেয়ার এবং চৌধুরী ভিলার দলিল। সবকিছু সে জুয়ার টেবিলে বাজি রাখে। একদিন মাঝরাতে চৌধুরী ভিলার সামনে পুলিশের সাইরেন বেজে উঠল। অবৈধ জুয়া আর ব্যাংক ফ্রডের দায়ে পুলিশ শ্রেয়ার ভাইকে হাতে হাতকড়া পরালো। যে হাতে সোনার ঘড়ি শোভা পেত, সেই হাতে লোহার হাতকড়া। পাড়ার লোক, যারা একসময় এই বাড়ির দিকে সম্মানের চোখে তাকাতো, আজ তারা ছিছি করতে লাগলো। ছেলেকে বাঁচাতে গিয়ে মিস্টার চৌধুরী জানলেন তিনি নিঃস্ব, তার আর কিচ্ছু অবশিষ্ট নেই। জুয়ায় হেরে তার ছেলে তার সব সম্পত্তি লিখে দিয়েছে পাওনাদারদের নামে। পরদিন সকালেই পাওনাদারেরা এসে মিস্টার চৌধুরী এবং তার অসুস্থ স্ত্রী ও শ্রেয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যে গেট দিয়ে তারা একদিন রাহুলকে অপমান করে দাঁড়িয়েছিল, আজ সেই গেটই তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। তাদের পরনে শুধু একটা কাপড়,
পকেটে একটা কানাকড়িও নেই, মাথার উপরে ছাদ নেই, পেটে অন্ন নেই। রোদের তাপ আর বৃষ্টির জল গায়ে মেখে তারা বুঝল অভাব কি জিনিস। যে মিস্টার চৌধুরী একদিন টাকার গরমে মানুষকে মানুষ বলে মনে করতেন না, আজ তিনি শহরের ফুটপাতে বসে নিজের অদৃষ্টকে ধিক্কার দিচ্ছেন। কিন্তু পেট পেট তো আর আভিজাত্য বোঝে না, সে শুধু খিদে বোঝে। বাঁচার তাগিদে এক মুঠো ভাতের জন্য শ্রেয়া আর তার বাবা আজকে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। শ্রেয়া তার বাবাকে নিয়ে বিভিন্ন অফিসের দরজায় কড়া নাড়ছে, যদি কোথাও একটা ছোট কাজও জোটে। কিন্তু ভাগ্য তাদের সহায় হচ্ছে না। কেউ তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে, তো কেউ বা অপমান করে তাড়িয়ে দিচ্ছে। আজ তারা ক্লান্ত, ক্ষুধার্ত। শেষ ভরসা হিসেবে তারা এসেছে শহরের সবচেয়ে বড় কোম্পানি আরিয়ান রিনিউয়েবলসে। তারা জানে না এই কোম্পানির মালিক আর কেউ নয়, তাদেরই ফেলে আসা অতীত। তারা শুধু জানে এখানে যদি একটা পিয়নের চাকরিও জোটে, তবে অন্তত দুবেলা দুমুঠো খাবার অন্তত জুটবে। কি বিচিত্র এই পৃথিবী! এক সময়ের রাজা আজ সামান্য প্রজার চাকরির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অটোমেটিক গ্লাস ডোর খুলে তারা দুজনে ভেতরে ঢুকলো। পায়ের নিচে নরম কার্পেট। ঘরের আভিজাত্য দেখে তারা চোখ তুলে তাকানোর সাহস পেল না। এসির ঠান্ডা হাওয়াতেও মিস্টার চৌধুরীর কপালে ঘাম জমেছে। ঘরের এক প্রান্তে বিশাল চেয়ারে বসে আছেন কোম্পানির সিইও ডাক্তার আরিয়ান রায়। তার চেয়ারটা উল্টো দিকে ঘোরানো, অর্থাৎ তিনি জানালা দিয়ে বাইরের আকাশ দেখছেন। আগন্তুকরা শুধু তার পিঠটাই দেখতে পাচ্ছে। মিস্টার চৌধুরী কাঁচুমাচু হয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। শ্রেয়া বাবাকে ইশারা করল কথা বলার জন্য। মিস্টার চৌধুরী কাঁপা কাঁপা গলায় বললেন, মে আই কাম ইন স্যার? আমি রমেশ চৌধুরী, পিয়ন পদের জন্য। চেয়ারে বসা মানুষটি কোনো উত্তর দিলেন না, শুধু হাত তুলে ভেতরে আসার ইশারা করলেন। তারা দুজনে গুটিসুটি পায়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারা ঘুণাক্ষরেও জানে না এই ঘোরানো চেয়ারের ওপাশেই বসে আছে তাদের অতীত, বসে আছে সেই ছেলেটি যাকে একদিন তারা আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিল। মিস্টার চৌধুরী মাথা নিচু করে বলতে থাকলেন, স্যার, আমার অবস্থা খুব খারাপ। একটা কাজ আমার খুব দরকার। আগে আমার অনেক কিছু ছিল স্যার, কিন্তু কপাল আমাকে পথে বসিয়েছে। আমার মেয়েটার সাথে আছে, ওর মুখের দিকে তাকিয়ে অন্তত আমাকে একটা সামান্য কাজ দেন। আমি আপনার গোলাম হয়ে থাকবো স্যার, দয়া করুন। শ্রেয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। সে ভাবছে, হায় রে ভাগ্য, একদিন যারা মানুষকে অপমান করে তাড়িয়ে দিত, আজ তাদেরকেই অচেনা লোকের দয়ার ভিখারি হতে হচ্ছে। ঘরের ভেতরে পিন পতন নীরবতা, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। আরিয়ান তখনও ঘোরেনি। সে জানালার কাঁচে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। তার কানে বাজছে মিস্টার চৌধুরীর সেই পুরনো গর্জন, গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। এখন সেই একই কণ্ঠস্বর বলছে, দয়া করুন স্যার। আরিয়ান ধীরে ধীরে চেয়ারটা ঘোরাতে শুরু করলো। চেয়ারটা সম্পূর্ণ ঘুরতেই মিস্টার চৌধুরী এবং শ্রেয়ার চোখ দুটো আতঙ্কে ও বিস্ময়ে কপালে উঠল। তাদের সামনে বসে থাকা সুটেড বুটেড গম্ভীর মানুষটি আর কেউ নয়, এ তো সেই রাহুল, সেই হোটেল বয়, সেই অপমানিত প্রেমিক। মিস্টার চৌধুরীর মুখ হাঁ হয়ে গেল, গলার স্বর আটকে গেল। শ্রেয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে ঘরের ছাদটা বুঝি ভেঙে পড়ছে। আরিয়ান তার চশমাটা খুলে টেবিলের উপরে রাখল। তারপর মিস্টার চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে শান্ত কিন্তু ভারী গলায় বলল, কি হলো মিস্টার চৌধুরী, চিনতে পারছেন? নাকি সেই ওয়েটার রাহুলের চেহারার সঙ্গে ডাক্তার আরিয়ান রায়কে মেলাতে কষ্ট হচ্ছে? লজ্জায়, অপমানে, ভয়ে শ্রেয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বাবার হাতটা শক্ত করে খামচে ধরল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন সে রাহুলকে ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিল। আজ রাহুলের এই বিশাল সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে নিজেকে তার ধুলোর মতো মনে হচ্ছে। মিস্টার চৌধুরীর গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার সামনে বসে থাকা সেই কোটিপতি সিইও ডাক্তার আরিয়ান রায় আসলে সেই ওয়েটার রাহুল। ভয়ে এবং শ্রদ্ধায় তিনি কুঁকড়ে গেলেন। অবশেষে নীরবতা ভেঙে মিস্টার চৌধুরী রাহুলের কাছে এক পা করে এগিয়ে গেলেন। তার শরীর কাঁপছে। তিনি হাত জোড় করে আমতা আমতা করে বললেন, রাহুল বাবু, মানে স্যার, আপনি এই কোম্পানির মালিক? রাহুল কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। মিস্টার চৌধুরী এবার কেঁদে ফেললেন, স্যার, আমাকে মাফ করে দিন। আমি অন্ধ ছিলাম। টাকার অহংকারে সেদিন আপনাকে চিনতে পারিনি। আপনার সঙ্গে আমরা যে ব্যবহার করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস করুন, আজ আমরা নিঃস্ব।
আপনি যদি আমাদের দিকে একটু দয়ার চোখে না তাকান তাহলে না খেতে পেয়ে মরে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। শ্রেয়া অবাক হয়ে বাবার দিকে তাকালো। যে বাবা রাহুলকে তুই তোকারি করে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই বাবা রাহুলকে স্যার এবং আপনি বলে সম্বোধন করছে। সময়ের চাকা এভাবেই ঘুরে। রাহুল মিস্টার চৌধুরীর এই অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল। সে চেয়ার ছেড়ে মিস্টার চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। আঙ্কেল, প্লিজ থামুন। আমাকে আপনি বলে আর লজ্জা দেবেন না। আমি বয়সে আপনার থেকে অনেক ছোট। মিস্টার চৌধুরী মাথা নিচু করে বললেন, না স্যার, বয়সে ছোট হলেও আজ যোগ্যতায় এবং সম্মানে আপনি আমাদের চেয়ে অনেক ওপরে। সেদিন আমি আপনার কাজকে ছোট বলেছিলাম, আর আজকে দেখুন সেই কাজের জন্যই আপনার দুয়ারে ভিখারি হয়ে দাঁড়িয়ে আছি। রাহুল মিস্টার চৌধুরীর হাত ধরে শান্ত গলায় বলল, আঙ্কেল, আমি অতীত মনে রাখিনি। আপনারা বিপদে পড়ে আমার কাছে এসেছেন, আমি আপনাদেরকে ফিরিয়ে দেব না। তবে দয়া নয়, আমি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ দেব। রাহুল ইন্টারকম তুলে HR ডিপার্টমেন্টে নির্দেশ দিল। মিস্টার চৌধুরীকে স্টোর ডিপার্টমেন্টে এবং শ্রেয়াকে ফ্রন্ট ডেস্কে নিয়োগ করার জন্য। এতক্ষণে শ্রেয়া সাহস করে রাহুলের দিকে তাকালো। তার মনে হলো রাহুল হয়তো এখনও তাকে ভালোবাসে। শ্রেয়া নরম গলায় বলল, রাহুল, তুমি আমাদের বড় উপকার করলে। আমি জানতাম তুমি আমাকে ঘৃণা করতে পারবে না। আমরা কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? রাহুল শ্রেয়ার দিকে তাকিয়ে ম্লান হাসল। তারপর টেবিলের উপরে রাখা একটা ফটো ফ্রেমের দিকে ইঙ্গিত করল। সেখানে রাহুলের সঙ্গে একটা সাধারণ মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। রাহুল ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে শ্রেয়া। ওই ছবিতে যাকে দেখছো, ও নন্দিনী, আমার বর্তমান জীবন সঙ্গী। ও আমাকে তখন ভালোবেসেছিল যখন আমার পকেটে ফুটো টাকাও ছিল না, যখন আমি ল্যাবে দিনরাত এক করে খাটছিলাম। ও আমার স্ট্যাটাস বা টাকা দেখেনি, ও আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। মিস্টার চৌধুরী আর শ্রেয়া দুজনেই চমকে উঠল। রাহুল মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি সেদিন বলেছিলেন না আমার স্ট্যাটাস নেই? আপনি ঠিকই বলেছিলেন। তাই আমি এমন একজনকে বেছে নিয়েছি যে স্ট্যাটাস নয়, মানুষ চেনে। শ্রেয়া হিরে চিনতে ভুল করেছিল, কিন্তু নন্দিনী কয়লার মধ্যেই হিরে চিনে নিয়েছে। তাই আজ আমার সবটুকু ভালোবাসা শুধু তার জন্য। রাহুলের কথাগুলো শুনে মিস্টার চৌধুরী লজ্জায় মাথা নিচু করে নিলেন। তিনি বুঝতে পারলেন তিনি শুধু সম্পত্তি হারাননি, মেয়ের জন্য এক রাজপুত্রকেও হারিয়েছেন। রাহুল বলল, যান আঙ্কেল, আগামীকাল থেকে জয়েন করুন। মন দিয়ে কাজ করবেন। মনে রাখবেন, সততার সঙ্গে করা কোনো কাজই ছোট নয়। মিস্টার চৌধুরী চোখের জল মুছে বললেন, তুমি মহান বাবা। তোমার কাছে আমি যা শিখলাম তা সারা জীবন মনে রাখব। বাবা ও মেয়ে ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে গেল। তারা পেল বেঁচে থাকার রসদ, কিন্তু হারালো এক অমূল্য সম্পর্ক। রাহুল তার কেবিনে দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকালো। তার মনে হলো আজ তার সত্যিকারের মুক্তি ঘটল। বন্ধুরা, অহংকার মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় আর সময়ে তাকে আয়না দেখায়। মিস্টার চৌধুরী আজকে বুঝতে পারলেন যাকে তিনি তুচ্ছ ভেবেছিলেন সেই মানুষটিই তার আজ অন্নদাতা। এই গল্পটি আমাদেরকে শিখিয়ে গেল মানুষের পরিচয় তার পদ বা টাকায় নয়, তার কর্ম ও ব্যবহারে। আর সত্যিকারের ভালোবাসা সেটাই, যা সুসময়ে নয় বরং দুঃসময়ে মানুষের পাশে থাকে। তাই বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? কে কোথা থেকে দেখছেন গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।